হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব ভারত কোকিলা অর্থাৎ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুর বিখ্যাত কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স। দেখো, ব্যাঙ্গেল সেলার্স মানে হচ্ছে চুড়ি বিক্রেতা। তাহলে তোমরা হয়তো ভাবছো যে এই কবিতায় যারা চুড়ি বিক্রি করে তাদের নিয়েই লেখা। না, এই কবিতায় চুড়ির যে বিভিন্ন রং রয়েছে সেই বিভিন্ন রঙের দ্বারা নারীদের জীবনের যে বিভিন্ন পর্যায় ও রঙিন অনুভব সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ নারীদের যে বিভিন্ন যে স্তর রয়েছে সেই শৈশব থেকে মধ্য বয়স পর্যন্ত সেই বিভিন্ন শৈশবের কি অনুভূতি সেগুলো চুড়ির একটা একটা রঙের সঙ্গে বর্ণনা করা হয়েছে। যেমন কুমারী অবস্থা, এই কুমারী অবস্থা এই অবস্থায় নারীদের জীবনটা হচ্ছে রঙিন এবং স্বপ্নময়। এই রঙিন এবং স্বপ্নময় এই জীবনের চিত্রটিকে ফুটে তোলা হয়েছে চুড়ির এক বিশেষ রঙের দ্বারা। এর পরবর্তী পর্যায় হচ্ছে বিবাহিত জীবন। এই বিবাহিত জীবন হচ্ছে সোনালী ও উজ্জ্বল। এই বিবাহিত জীবনকেও একটা বিশেষ চুড়ির রঙের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এবং সর্বশেষে আসে মাতৃত্ব বা পূর্ণতা। এখানে থাকে গভীর ও আত্মিক আনন্দ। এই গভীর ও আত্মিক আনন্দ এই স্তরটিকেও চুড়ির একটি বিশেষ রঙের দ্বারা কবি ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন একজন নারীর জীবন শুধুই সৌন্দর্যের জন্য নয়, তাতে রয়েছে দায়িত্ব, প্রেম, আত্মত্যাগ ও পরিপূর্ণতা। চলো আমরা এই কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে আমরা এই কবি সম্পর্কে সামান্য কিছু জেনে নেব। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু ওয়াজ আ পোয়েট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার। ভারতের যাকে নাইটিঙ্গেল বলা হয় সেই সরোজিনী নাইডু ছিলেন একজন কবি, রাজনৈতিক কর্মী এবং স্বাধীনতা সংগ্রামী। She was a child prodigy who studied in England after being born in Hyderabad. তিনি ছিলেন এক শিশু প্রতিভা যিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণের পরে ইংল্যান্ডে পড়াশোনা করেন। Her poems such as The Golden Threshold and The Bat of Time are full of Indian themes and vivid imagery. তার কবিতা যেমন দ্য গোল্ডেন থ্রেশোল্ড এবং দ্য বাট অফ টাইম ভারতীয় বিষয়বস্তু এবং জীবন্ত কাব্যিক চিত্রে ভরপুর। She participated in the Quit India and civil disobedience movements which were crucial to India's independence because she was inspired by Mahatma Gandhi. তিনি মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত ছাড়ো আন্দোলন এবং নাগরিক অবাধ্যতা আন্দোলন অংশগ্রহণ করেন, যা ভারতের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। She was the first Indian woman to lead the Indian National Congress in 1925. তিনি ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। She became the first female governor of Uttar Pradesh following independence. স্বাধীনতার পর তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন। She was a strong supporter of nationalism and women's rights who died in 1949, leaving behind a significant literary and political legacy. তিনি ছিলেন
জাতীয়তাবাদ এবং নারীর অধিকারের একজন দৃঢ় সমর্থক, যিনি 1949 সালে মারা যান এবং একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও রাজনৈতিক উত্তরাধিকার রেখে যান। চলো টেক্সটে এই কবিতা সম্পর্কে কি বলা আছে সেটা একটু জেনে নেওয়া যাক। অ্যাবাউট দ্য পোয়েম, Sarojini Naidu's poem Bengal Sailors was initially included in her poetry collection The Bart of Time, 1912। এই সরোজিনী নাইডুর যে বেঙ্গল সেলার্স কবিতাটি ইনিশিয়ালি ইনক্লুডেড, শুরুতে অন্তর্ভুক্ত ছিল তার কবিতা সংগ্রহ দ্য বার্ট অফ টাইম, যেটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। মোস্ট ইম্পর্টেন্ট যে সোর্স অফ দ্য পোয়েম, যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে এই কবিতাটির উৎস কী, তখন তোমাদের বলতে হবে দ্য বার্ট অফ টাইম। তাহলে বার্ট অফ টাইমটা কি? একটা কবিতা সংগ্রহ যেটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই করে মনে রাখা দরকার। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ প্রবাবলি কম্পোজড ইন দ্য আর্লি 90s when Naidu was actively involved in the fight for freedom and Indian nationalism was at its height। এই কবিতাটি সম্ভবত 19 দশকের শুরুতে রচিত হয়েছিল, যখন নাইডু সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন, মানে অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য ফাইট ফর ফ্রিডম। এবং ভারতীয় জাতীয়তাবাদ যখন চূড়ান্ত শিখরে ছিল, ইন্ডিয়ান ন্যাশনালিজম অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদ। দ্য পোয়েম অনার্স দ্য কাস্টমারি প্রফেশন অফ বেঙ্গল ভেন্ডার্স রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান কালচার, ওম্যানহুড অ্যান্ড দ্য ভেরিয়াস ফেজেস অফ আ ওমেন্স লাইফ। দেখো, এখানে অনার মানে সম্মান করা। এই কবিতাটি চুড়ি বিক্রেতাদের ঐতিহ্যবাহী পেশাকে সম্মান জানায়, যা ভারতীয় সংস্কৃতি, নারীসত্তা এবং একজন নারীর জীবনের যে বিভিন্ন পর্যায়কে তুলে ধরে। বেঙ্গল ভেন্ডার্স মানে হচ্ছে চুড়ি বিক্রেতারা, কাস্টমারি প্রফেশন মানে হচ্ছে ঐতিহ্যবাহী পেশা, রিপ্রেজেন্টিং মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, ওম্যানহুড মানে হচ্ছে নারী সত্তা, ভেরিয়াস ফেজেস মানে হচ্ছে বিভিন্ন পর্যায়। It talks about the bangles worn by older women, brides and young maidens. Each color stands for a different emotion or experience. Talks about মানে হচ্ছে কথা বলা, অর্থাৎ এই কবিতাটি বয়স্ক যে মহিলা, নববধূ ও কুমারীদের যে চুড়ি পরে, সেই যে পরিহিত যে চুড়ি, সেই চুড়িদের কথা বলে। আর এই চুড়ির যে প্রতিটি রং এক একটি আলাদা আবেগ বা অভিজ্ঞতার প্রতীক। দ্য পোয়েম ক্যাপচার্স ইন্ডিয়াস ভাইব্রেন্ট ট্র্যাডিশনস অ্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক থ্রু ভিভিড ইমেজারি অ্যান্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। দেখো, ক্যাপচার মানে হচ্ছে তুলে ধরা, ভাইব্রেন্ট ট্র্যাডিশন মানে হচ্ছে ওই বৈচিত্র্যময় ঐতিহ্য, ভ্যালু অফ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের মূল্য, ভিভিড ইমেজারি মানে হচ্ছে জীবন্ত চিত্র, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কাব্যিক ভাষা। তাহলে কি বলল? এই কবিতাটি জীবন্ত চিত্র ও কাব্যিক ভাষার মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য ও কঠোর পরিশ্রমের মূল্য তুলে ধরে। নাইডু's nationalist views are also supported by the poem, which subtly challenges British colonial economic domination by praising India's native craftsmanship. ন্যাশনালিস্ট ভিউজ মানে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, সাপোর্টেড বাই মানে কারোর দ্বারা সমর্থিত, সফটলি চ্যালেঞ্জেস মানে সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করে, ব্রিটিশ কলোনিয়াল ইকোনমিক ডমিনেশন মানে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনৈতিক প্রাধান্য। আচ্ছা, ইন্ডিয়াজ নেটিভ ক্রাফটসম্যানশিপ মানে ভারতের দেশীয় শিল্পকলা। তাহলে নাইডুর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিও এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেখানে ভারতের দেশীয় শিল্পকলার প্রশংসার মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনৈতিক প্রাধান্যকে সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। It is still a noteworthy piece of work.
এটি এখনও একটি উল্লেখযোগ্য সাহিত্য কর্ম। তাহলে এখান থেকে আমাদের মনে রাখা বিষয়টা হচ্ছে, অর্থাৎ এই কবিতাটি নেওয়া হয়েছে কোন কবিতা সংগ্রহ থেকে? দ্য বার্ড অফ টাইম। এই কবিতা সংগ্রহটি কবে প্রকাশিত হয়েছিল? 1912 সালে। এই দুটো পয়েন্ট তোমরা অবশ্যই করে মনে রাখবে। চলো এবার এই কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ি। দ্য বেঙ্গল সেলার্স, এটি হচ্ছে একটি লিরিক পোয়েম। এই কবিতার রাইম স্কিম হলো এ এ বি বি সি সি। এই দুটো পয়েন্ট তোমরা অবশ্যই করে খাতায় নোট করবে। অনেক সময় তোমাদের এমসিকিউ কোশ্চেন দেওয়া হতে পারে যে বেঙ্গল সেলার্স কি ধরনের কবিতা। এটি হচ্ছে একটি লিরিক পোয়েম। আবার প্রশ্ন আসতে পারে যে এই কবিতার রাইম স্কিম কি? সেটি হচ্ছে এ এ বি বি সি সি। চলো এবার আমরা কবিতার লাইন বাই লাইন পড়ি। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। কি বলছে? বেঙ্গল সেলার্স, চুড়ি বিক্রেতা হয় আমরা, অর্থাৎ আমরা হই চুড়ি বিক্রেতা। উই আর বেঙ্গল সেলার্স। হু বিয়ার, যারা বহন করে নিয়ে যায় আওয়ার শাইনিং লোডস, অর্থাৎ সেই চুড়ি বিক্রেতারা বয়ে নিয়ে যায় কি না তাদের সেই শাইনিং মানে কি ঝকমকে, লোডস মানে হচ্ছে চুড়ির বোঝা। তাহলে বলছে বেঙ্গল সেলার্স আর উই, আমরা হই চুড়ি বিক্রেতা। আমরা কি করি? আমরা বয়ে নিয়ে যাই আমাদের সেই ঝকমকে চুড়ির বোঝা। কোথায় বয়ে নিয়ে যাই? টু দ্য টেম্পল ফেয়ার। টেম্পল ফেয়ার, টেম্পল মানে কি মন্দির, ফেয়ার মানে হচ্ছে উৎসব। অর্থাৎ সেই মন্দিরের যে দেব বা দেবী রয়েছে সেই উপলক্ষে যে অনুষ্ঠান হয়, সেখানে একটা মেলা হয়, সেই মেলাতে প্রচুর জনসমাগম হয়। সেখানে চুড়ি বিক্রেতারা তাদের উজ্জ্বল ঝকমকে সেই চুড়ির বোঝাগুলো নিয়ে যায় চুড়ি বিক্রি করার জন্য। তারপরে বলছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেমবো টিন্টেড সার্কেলস অফ লাইট। সেখানে গিয়ে চিৎকার করে করে বলছে যে হু উইল বাই, কারা কিনবে গো, বি ইউ ওয়াই বাই মানে কেনা, কারা কিনবে গো, দিস এই সকল, ডেলিকেট সূক্ষ্ম, ব্রাইট উজ্জ্বল, রেমবো রামধনু, টিন্টেড রামধনু রঙে রঞ্জিত, টিন্টেড মিন্স রঞ্জিত, সার্কেলস বৃত্ত, অফ লাইট মানে আলো। বলছে এই আলোর যে বৃত্তগুলো, অর্থাৎ সেই চুড়িগুলোকে বলা হচ্ছে একটা আলোর বৃত্ত, মানে এত উজ্জ্বল এত সূক্ষ্ম চুড়ি যে সেগুলোকে যেন মনে হচ্ছে একটি একটি আলোর বৃত্ত। তাই বলছে যে কে কিনবে গো, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্তগুলো, অর্থাৎ এই সুন্দর সুন্দর চুড়িগুলো, বিভিন্ন রঙের চুড়িগুলো কে কিনবে বা কারা কিনবে। লাস্টারাস টোকেন্স অফ রেডিয়ান্ট লাইটস। দেখো লাস্টারাস মিন্স উজ্জ্বল, টোকেন্স মিন্স নিদর্শন, অফ রেডিয়ান্ট লাইটস, রেডিয়ান্ট মিন্স হচ্ছে দীপ্তিময়, লাইফস মানে জীবন। বলছে এই দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন, এই চুড়িগুলো পরলে সেই নারীর জীবনটা কেমন তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটে সেই চুড়ির রঙের দ্বারা। তাই বলছে এই চুড়িগুলোর দ্বারা দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন ফুটে ওঠে। লাস্টারাস টোকেন্স, তাহলে চুড়িগুলোকে এখানে একটা টোকেন হিসাবে ধরা হয়েছে। কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। ফর হ্যাপি ডটার্স মানে সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। চলো নেক্সট স্ট্যাঞ্জা। সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। দেখো এখানে সাম বলতে কিছু চুড়ি, আর মিট, মিট মিনস হচ্ছে সুইটেবল, উপযুক্ত বা মানানসই। তাহলে কিছু চুড়ি রয়েছে যেগুলো উপযুক্ত এবং বা মানানসই ফর আ মেডেন্স রিস্ট। মেডেন মানে হচ্ছে অবিবাহিত তরুণী বা কুমারী মেয়ে,
রিস্ট মানে তার হাতের যে কবজি। তাহলে কিছু চুড়ি আছে যেগুলো কুমারী মেয়েদের হাতে পরলে খুব সুন্দর মানাবে। সেই চুড়িগুলোর রং কেমন? সিলভার অ্যান্ড ব্লু, সিলভার অ্যান্ড ব্লু, রূপোলি রঙের এবং নীল রঙের। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন মিস্ট বলতে কি পাহাড়ি কুয়াশা, অর্থাৎ পাহাড়ি কুয়াশার মতো সেই চুড়িগুলোর রং, অর্থাৎ রূপোলি রং এবং নীল রঙের সেই চুড়িগুলো, যে চুড়িগুলো কুমারী মেয়েদের জন্য ভীষণ মানানসই এবং উপযুক্ত। অর্থাৎ এই সিলভার এবং ব্লু কালারের দ্বারা বা রঙের দ্বারা কি করা হয়েছে না, সেই অবিবাহিত তরুণীদের সৌন্দর্য ও কোমলতাকে ফুটিয়ে তোলা হয়েছে। সামার ফ্লাস্ট, কিছু চুড়ি রয়েছে যেগুলো লালাভ, লালাভ মানে হচ্ছে লাল রঙের, ফ্লাস্ট FLUSHED, ফ্লাস্ট মিনস হচ্ছে এটা হচ্ছে লালাভ, বা এমনই হতে পারে কোনো মেয়ে লজ্জায় যখন সে লাল হয়ে যায় সেই রঙটাকে এখানে দেখানো হয়েছে। তাহলে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, বিউটি বার্ড, বার্ড মানে হচ্ছে প্রস্ফুটিত কুঁড়ি। তাহলে কিছু চুড়ি আছে প্রস্ফুটিত কুঁড়ির মতো লালাভ, অর্থাৎ গাছে যখন ফুল ফোটে তার আগে যে ফুলের যে কুঁড়ি আসে সেই কুঁড়ির যে রং সেই রংটা লাল হয়। অর্থাৎ বলছে কিছু চুড়ি আছে সেই প্রস্ফুটিত কুঁড়ির রঙের মতো। যে প্রস্ফুটিত কুঁড়িগুলো দ্যাট ড্রিম, যারা স্বপ্ন দেখে, কিসের কোথায় স্বপ্ন দেখে? অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ব্রো মানে হচ্ছে ধারে, অফ এ উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মিনস হচ্ছে বনভূমি, স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা বা বনভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া কোনো নদী। অর্থাৎ বলতে চাইছে যে সেই যে প্রস্ফুটিত কুঁড়িগুলো স্বপ্ন দেখে কোথায় না, বনভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া সেই শান্ত পাড়ে, ট্রাঙ্কুইল মানে শান্ত, ব্রো মানে হচ্ছে পাড়ে, অর্থাৎ সেই নদীর ধারে বা সেই ঝর্ণার ধারের উপরে সেই প্রস্ফুটিত কুঁড়িগুলো স্বপ্ন দেখে। দেখো এখানে এই যে বলা হয়েছে এই যে প্রস্ফুটিত কুঁড়ি, এর দ্বারা সেই ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের যে কোমলতা ও শান্ত সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। সাম আর আগলো, কিছু চুড়ি রয়েছে যেগুলো উজ্জ্বল রঙের, আগলো মানে হচ্ছে জলজল করছে, ভীষণ উজ্জ্বল, দীপ্তিময়, আগলো মিন্স দীপ্তিময়। উইথ দ্য ব্লুম, ব্লুম মানে হচ্ছে সেই উজ্জ্বল ফুল, প্রস্ফুটিত ফুলের মতো জলজল করছে, যে ফুলটা সবে মাত্র ফুটেছে। যে দ্যাট ক্লিপস, যে ফুলটা, ক্লিপস মানে হচ্ছে আঁকড়ে ধরে আছে, বা যে ফুলটা লেগে রয়েছে গাছের ডালের সঙ্গে। কিভাবে? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিপস, টু দ্য লিম্পিড গ্লোরি। দেখো লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, গ্লোরি মিন্স মহিমা বা সৌন্দর্য। তাহলে সেই যে প্রস্ফুটিত ফুলটি গাছের ডালের সঙ্গে ঝুলে আছে একটা স্বচ্ছ বা পরিষ্কার সৌন্দর্য নিয়ে। অফ নিউবর্ন লিপস, নিউবর্ন লিপস মানে কি? নবজাত পত্র, অর্থাৎ যে গাছের যে পাতাটি সবে গজিয়েছে সেই কথাটি এখানে বলা হয়েছে। অর্থাৎ নবজাত পত্রের, নবজাত পাতার যেমন একটা গৌরব রয়েছে, যেমন সৌন্দর্য রয়েছে, সেই একই রকমভাবে গাছের যে উজ্জ্বল ফুলটি সেও সেই গৌরব এবং সৌন্দর্য নিয়ে গাছে ফুটে রয়েছে। সেই ফুলের যেমন উজ্জ্বল রং, সেই নতুন পাতার যেমন উজ্জ্বল রং, সেইভাবে সেই রঙের কিছু চুড়ি রয়েছে। আচ্ছা, এটা গেল দ্বিতীয় হচ্ছে স্ট্যাঞ্জা। এরপরে দেখো থার্ড স্ট্যাঞ্জা। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। এখানে সানলিট কর্ন বলতে রৌদ্রস্নাত শস্য, আর ফিল্ড মানে হচ্ছে কি? ক্ষেত, অর্থাৎ রৌদ্রস্নাত শস্য ক্ষেতের মতো। তাহলে সাম
কিছু চুড়ি আর হয় লাইক মানে মতো, কার মতো, ফিল্ডস অফ সানলিট কর্ন অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত শস্য খেদের মতো উজ্জ্বল। সেই চুড়িগুলো মিট, মিট মিনস হচ্ছে উপযুক্ত, আমরা আগেই এই ওয়ার্ডটা পেয়েছি, বা মানানসই ফর এ ব্রাইড। ব্রাইড মিনস নববধূ, হ্যাঁ, একটা নববধূর জন্য ওই চুড়িগুলো ভীষণ ভীষণভাবে উপযুক্ত। অন হার ব্রাইডাল মর্ন, এখানে মর্ন মিনস মর্নিং, ব্রাইডাল মিনস হচ্ছে কি বিয়ের, অর্থাৎ অন হার ব্রাইডাল মর্ন বিয়ের সকালে। তাহলে একটা নববধূ তার বিয়ের সকালবেলা এই চুড়িগুলো পরলে তাকে ভীষণ ভালো মানাবে। সেই চুড়িগুলোর যে রং কেমন, বলা হচ্ছে সানলিট, ফিল্ডস অফ সানলিট কর্ন, রৌদ্র স্নাত শস্য ক্ষেতের রঙের মতো। এই চুড়িগুলোর রং সাধারণত হলদে রঙের হয় বা একটু উজ্জ্বল রঙের হয়, যেহেতু শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেত যখন শস্য পেকে যায় একটা হালকা হলদে রঙের হয়, হ্যাঁ, সেটাকে এখানে তুলনা করা হয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, বলছে কিছু চুড়ি রয়েছে যেগুলো হচ্ছে ফ্লেম মানে হচ্ছে শিখা, অফ আর ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার মানে হচ্ছে বিয়ের যে অগ্নি শিখা, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যখন বিবাহ হয় তখন একটা অগ্নিসাক্ষী রাখার জন্য যে যেটা আগুন জ্বলে, সেই আগুনের যে শিখা, সেই শিখার রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কিছু চুড়ি আছে অগ্নিশিখার, বিয়ের অগ্নিশিখার মতো রঙের। অর রিচ উইথ দ্য হু অফ আর হার্টস ডিজায়ার, দেখো রিচ, রিচ মানে এখানে সমৃদ্ধ বা গাঢ়, উইথ দ্য হু, হু মানে হচ্ছে রং, আর হার্টস ডিজায়ার মানে হচ্ছে হৃদয়ের আকাঙ্ক্ষা। তাহলে কি বলছে, কিছু চুড়ি তার হৃদয়ের আকাঙ্ক্ষার গাঢ় রঙে রাঙানো, অর্থাৎ এখানে বলতে চাইছে যে এই চুড়িগুলো গাঢ় লাল, বেগুনি বা তীব্র রঙে রাঙানো, যা নববধূর মনের গভীর বাসনা, প্রেম এবং আবেগের প্রতীক। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, দেখো টিঙ্কলিং মানে সেই চুড়িগুলো কেমনভাবে আওয়াজ করছে, ঝনঝন করে আওয়াজ করছে, টিঙ্কলিং মানে হচ্ছে ঝনঝন শব্দ, লুমিনাস উজ্জ্বল বা দীপ্তিময়, টেন্ডার মানে হচ্ছে খুব কোমল, অ্যান্ড ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে সেই চুড়িগুলো, এই চুড়িগুলো শুধু দেখতে সুন্দর নয়, এগুলো বাজলেও মৃদু ও সুমধুর শব্দ করে। এতে নববধূর কোমলতা ও তার আনন্দের প্রকাশ ফুটে ওঠে। সেই চুড়িগুলো বলছে লাইক হার ব্রাইডাল লাফটার, কেমন না তার বিয়ের হাসির মতো, ব্রাইডাল লাফটার মানে বিয়ের হাসি, অ্যান্ড ব্রাইডাল টিয়ার মানে হচ্ছে বিয়ের অশ্রু, অশ্রুর মতো সেই চুড়িগুলো। কি বলতে চাইছে, বলছে এই চুড়িগুলো নববধূর হাসি ও কান্নার মতো। বিয়ের দিনে একজন কনে যেমন খুশি হয়, তার বিয়ের আনন্দে যেমন খুশি হয়, তেমনি তার পরিবারকে যখন সে ছেড়ে চলে যায়, অর্থাৎ পরিবার থেকে বিদায় নিয়ে সে কাঁদে, সেই মিলিত আবেগের প্রতীক হলো এই চুড়িগুলো। আচ্ছা দেখো লাস্ট স্ট্যান্জা, সামার, কিছু চুড়ি আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে, দেখো কিছু চুড়ি হচ্ছে পার্পেল মানে বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে, দেখো গোল্ড ফ্লিকড মানে হচ্ছে সোনালি দাগে রাঙানো, মানে যেন তার উপর একটা সোনার কিছু জল ছিটিয়ে দেওয়া হয়েছে। গ্রে মানে হচ্ছে কি ধূসর রঙের। এই চুড়িগুলোর রং বেগুনি ও সোনালি মিশ্রিত ধূসর। এটি এমন একজন নারীর প্রতীক যিনি জীবনের মাঝপথ পেরিয়ে এসেছেন। বেগুনি চিহ্ন, এটা হচ্ছে সেই নারীর যে পরিপক্কতা বা মর্যাদার প্রতীক। তারপরে দেখো যে সোনালি রং বলা হয়েছে হচ্ছে প্রতীক, তারপরে যে সোনালি রংটা আছে সেই সোনালি রংটা সেই নারীর যে সাফল্য বা পূর্ণতার প্রতীক। আর এই যে গ্রে রং, ধূসর রং, এই ধূসর রং তার বয়স ও অভিজ্ঞতার ইঙ্গিত দেয়। তাহলে সেই চুড়িগুলো কারা পরে, ফর সি
সেই চুড়িগুলো তাদের জন্য হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে, বলছে তাদের জন্য যারা জীবনের অর্ধেক পথ অতিক্রম করে এসেছেন। এই জার্নি মানে হচ্ছে কি যাত্রা করেছেন। থ্রু লাইফ মিডওয়ে, লাইফ মিডওয়ে মানে হচ্ছে জীবনের অর্ধেক পথ। তাহলে এই ধরনের এই রঙের চুড়িগুলো যারা জীবনের অর্ধেক পথ অতিক্রম করে চলে এসেছেন তাদের জন্য। চলে এই চুড়িগুলো সেই নারীর জন্য যিনি এখন আর তরুণী নন, আবার বৃদ্ধাও নয়, মানে সে কি একটা মধ্য বয়সে পৌঁছে গেছে। তিনি জীবনের মধ্য গগনে পৌঁছেছেন, যেখানে তিনি অভিজ্ঞ, পূর্ণতা পেয়েছেন। পরিবার ও সম্পর্কের মধ্যে দিয়ে তিনি আজ এক সম্মান অর্জন করতে চলেছেন। কিভাবে দেখো, হুজ হ্যান্ডস, যার হাতগুলো হ্যাভ চেরিস্ট, লালন করেছে বা আদর করেছে। হুজ লাভ, যার ভালোবাসা হ্যাজ ব্লেসড, ব্লেসড মিনস হচ্ছে আশীর্বাদ করা, যার ভালোবাসা আশীর্বাদ করেছে। দেখো অ্যাকচুয়ালি বলতে চাইছে যে সেই যে মধ্যবয়স্ক নারীরা তারা সন্তানকে লালন পালন করেছে, তাদের সন্তানকে ভালোবাসা দিয়েছে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। কি বলছে যে ক্র্যাডেল মানে হচ্ছে কোলে তুলে দুলিয়েছেন। ফেয়ার সন্স, তার সুন্দর তার যে পুত্রদেরকে কোলে তুলে দুলিয়েছেন। অন হার ফেথফুল ব্রেস্ট, ফেথফুল মানে কি বিশ্বস্ত, ব্রেস্ট মানে বক্ষে, তার সেই বিশ্বস্ত বক্ষে তুলে তারা কি করেছে, তার সন্তানদেরকে মানুষ করেছে। এই নারী তার হাতে সন্তানদের বা পরিবারের সদস্যদের ভালোবেসে লালন পালন করেছেন। তার ভালোবাসা ছিল আশীর্বাদের মতো, ত্যাগ, স্নেহ ও আত্ম উৎসর্গের চিহ্ন। আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে এই নারী মা, যিনি সন্তানদের বুকের মধ্যে আশ্রয় দিয়েছেন। এই যে বলা হয়েছে না, ক্র্যাডেল ফেয়ারসেন্স অন হার ফেথফুল ব্রেস্ট, মানে তিনি তার সন্তানদেরকে বুকে আশ্রয় দিয়েছেন, দোল দিয়েছেন, ক্র্যাডেলড দোল দিয়েছেন। এই যে ফেথফুল ব্রেস্ট, এই শব্দবন্ধ দিয়ে বোঝানো হয়েছে তার নিঃস্বার্থ মমতা ও মাতৃত্ব। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। দেখো সার্ভ মানে কি সেবা করেছেন, হার হাউসহোল্ড তার সংসারকে, ইন ফ্রুটফুল প্রাইড মানে কি গর্ব করে, খুব নিষ্ঠার সঙ্গে সে তার সংসারকে সেবা করেছে। তাহলে এই নারী সংসারের প্রতি দায়িত্বশীল, সে কাজ করে গর্ব ভরে এবং তার সেই সেবা ফলপ্রসূ। সে মা, সে স্ত্রী, সে গৃহিণী হিসাবে সফল। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস, আর কি করে, বাড়ির যে দেবদেবী আছে, গডস, যে দেবতারা আছে তাদেরকে কি করে, পূজা করে। অ্যাট হার হাজব্যান্ডস সাইড, অ্যাট হার হাজব্যান্ডস সাইড মানে তার স্বামীর পাশে বসে। অর্থাৎ তাহলে সেই মধ্যবয়স্ক নারী কী করে, তার স্বামীর পাশে বসে বাড়ির যে দেবদেবী যারা আছে তাদেরকে পূজা করে। অর্থাৎ তার স্বামীর মঙ্গলের জন্য বা সেই পরিবারের সবার সুখের জন্য নারীরা কিন্তু এই কাজটা করেই চলেছে। অর্থাৎ এই নারী ধর্মনিষ্ঠ, সে স্বামীর পাশে বসে পূজা করে, যা তার দাম্পত্য জীবন ও পারিবারিক ঐতিহ্যের প্রতি আনুগত্য এবং পারস্পরিক সহমর্মিতার প্রতীক। তাহলে আমরা এই কবিতার এই যে 4টে স্ট্যাঞ্জা রয়েছে, এখান থেকে আমরা জানলাম যে একজন নারী তার সারা জীবন ধরে সে কিভাবে সে সেবা করে যাচ্ছে তার পরিবারকে। তার বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন চুড়ির রঙের মাধ্যমে। ঠিক আছে, তোমরা যদি এখানে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও।